আচ্ছা, সো আমরা আজকে হলো হ্যান্ডমেড সেকেন্ড পার্টের একবারে শুরুর যে দিকে যে চ্যাপ্টারটা শর্ট সিলেবাসের ক্ষেত্রে কমপ্লেক্স নাম্বার দিয়ে শুরু করব। ঠিক আছে, তো আমরা ধাপে ধাপে প্রত্যেকটা চ্যাপ্টারই শেষ করব। তো আজকে হচ্ছে আমাদের কমপ্লেক্স নাম্বার উপর ফার্স্ট ক্লাস। ঠিক আছে, সো প্রথমে আমরা কমপ্লেক্স নাম্বার সম্পর্কে আইডিয়াটা নিব যে আসলে কমপ্লেক্স নাম্বারটা আসলো কই থেকে আর কেন করতেছি আমরা। ঠিক আছে, আচ্ছা, তো এটা তো খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস যে আমরা কমপ্লেক্স নাম্বারটা কেন করব। আচ্ছা, তো নর্মালি আমরা কোনো একটা শাখা গণিতের কেন তৈরি হয়, আমার কোনো একটা প্রবলেম সলভ করতে গেলাম, তো একটা ঝামেলায় পড়ছি, ওই ঝামেলাটাকে সলভ করার জন্য হয়তো বা দেখা গেছে আমি পূর্ববর্তী তত্ত্ব দিয়ে আমার এটা হচ্ছে না, তখন আমার নতুন তথ্য আনতে হবে। ঠিক আছে, এইভাবে হচ্ছে আমরা বিভিন্ন শাখা তৈরি হয়, তো ওইগুলোর সমাধান যদি আমরা করি তাহলে কি হবে, ইন ফিউচারে যদি এরকম আরো সমস্যা আসে ওগুলোকে আমরা কি করতে পারবো, সলভ করতে পারবো। ঠিক আছে, তো কমপ্লেক্স নাম্বারটা আমরা দেখবো কোথা থেকে আসলো। আচ্ছা, সো প্রথমে আমরা জাস্ট একটা সমীকরণ সমাধান করি নর্মালি। সো একটা সমীকরণ যদি সমাধান করতে চাই, যেমন আমাদের কত আছে যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু কত, জিরো। ওকে, এটাকে সমাধান করব কিভাবে, আমরা নর্মালি কি করলাম যে এক্স স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান, তাই তো, ওই পাশে গেলে আমার ওয়ান হয়ে যায়। আচ্ছা, এখন আমরা এখান থেকে ইজিলি বলতে পারি এক্স এর মান হচ্ছে কত, আমার প্লাস মাইনাস ওয়ান। এখানে আমাদের কোনো সমস্যা আছে নাই। আচ্ছা, এক্স যেহেতু আমার দ্বিঘাত, তো এক্স এর দুইটা সমাধান বের হলো আমার, এই তো। বাট এরকম যদি আমার একটা সমীকরণ হয়, যেমন হচ্ছে আমাদের কত, এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, তখন আমরা ওয়ানটাকে ওই পাশে নিলে আমরা কী পাচ্ছি, মাইনাস ওয়ান, তাই তো। আচ্ছা, এখন এই মাইনাস ওয়ান পাওয়া যায়, এটাকে এখন কীভাবে আমরা সলভ করবো, এটাকে এভাবে লিখবো যে প্লাস মাইনাস রুট ওভার অফ মাইনাস ওয়ান। আচ্ছা, এখানে নিউ একটা ঝামেলা যে এতদিন আমরা পড়ে আসছি যে আমাদের যে রুট ওভার এই জিনিসগুলো, রুট ওভারটা আমার কি নেগেটিভের উপর কখনো হয় না। ঠিক আছে, এটা অলওয়েজ আমাদের কি, আমরা যেটা পড়ে আসলাম যে আমরা যেটা পড়ে আসছিলাম এতদিন, সেটা হচ্ছে যে আমাদের এই পার্টটাকে কি করতে হবে, যে এই পার্টটা ধনাত্মক হইতে হবে। কি হইতে হবে, ধনাত্মক হতে হবে, ধনাত্মক হতে হবে। ঠিক আছে, এটা আমরা কি আগে জানতাম। ঠিক আছে, আগে জানতাম। এখন এই প্রবলেমটা যখন কোনো একটা সমীকরণ সলভ করতে যে আসলো, তখন এটা আমরা কীভাবে সলভ করবো, আমাদের কি সলভ করার কোনো ওয়ে আছে, নাই তো। বাট ওইখানে তো আমরা আগেই তো হবে, এই জন্য আমাদের আইডিয়াটা আসে কমপ্লেক্স নাম্বার। তো এই জিনিসটাকে যে রুট ওভার অফ মাইনাস ওয়ান, এই জিনিসটাকে আমরা নতুনভাবে নামকরণ করছি। নতুনভাবে নামকরণ করলাম যে রুট ওভার মাইনাস ওয়ানটাকে আমি কত লিখলাম, আই লিখলাম। আর এই কাজটা করছে কে, বিজ্ঞানী অয়েলার করছে, বিজ্ঞানী বিজ্ঞানী অয়েলার করছে এটা। ওকে, আচ্ছা, তো এখন হচ্ছে আমরা আই নিয়ে কিছু কাজ করব, যেমন আই স্কোয়ার করলে কি হয়, বর্গমূল কিউ, তারপর এর চার চার চতুর্ঘাত কত, এইভাবে আমরা প্রত্যেকটা জিনিস বের করে এখানে শিখবো আই সম্পর্কে। ঠিক আছে, আচ্ছা, তো আমরা কি করব এখানে, তো প্রথমে আমরা দেখি যে প্রথমে আমরা কি দেখলাম, যে ধরো আয়ের মান হচ্ছে কত, আয়ের মান হচ্ছে আমার রুট ওভার অফ কত, মাইনাস ওয়ান। আচ্ছা, তারপরে আমরা যদি বলি আই স্কোয়ারের মান কত, তাহলে কি হবে বলো, রুট ওভার অফ মাইনাস ওয়ানের পাওয়ার কত, স্কোয়ার। তার মানে স্কোয়ার রুট ওভার কাটা আমরা কত পাই, মাইনাস ওয়ান পাই। আচ্ছা, ঠিক আছে, তো আই কিউর মান কত, আই কিউর মান হচ্ছে আমরা যদি দেখি তাহলে লিখতে পারি কত, আই স্কোয়ার ইন্টু আই। কীভাবে, লাইক এখানে দুই আর এখানে দুইটা, যেহেতু দুইটার বেস আমার সেম হয়ে গেছে, যোগ করলে কত আই কিউ হবে, তাহলে আই স্কোয়ারের মান কত, মাইনাস ওয়ান, আর আই এর মান তো আই, তাই না, তাহলে আমরা কত পাইলাম, মাইনাস আই। আচ্ছা, তারপর আমরা দেখি আই টু দি পাওয়ার ফোর এর মান কত, আই টু দি পাওয়ার ফোর মানে কত, আই স্কোয়ার ডট আই স্কোয়ার ইকুয়াল টু কত হবে, মাইনাস ওয়ান, তারপরে কত হবে, মাইনাস ওয়ান ইকুয়াল টু কত, ওয়ান। আচ্ছা, তাহলে আমরা প্রথমে কি আই এর প্রথমে কি ওয়ান বের করছি, আই টু দি পাওয়ার ওয়ান, আই স্কোয়ার আই কিউ আই টু দি পাওয়ার ফোর। আচ্ছা, এখন আমরা দেখি আই টু দি পাওয়ার ফাইভ এর মান কত, আই টু দি পাওয়ার ফাইভ, আই টু দি পাওয়ার ফাইভ মানে কত, আমরা লিখতে পারি আই টু দি পাওয়ার ফোর ডট আই ওয়ান, লেখা যায় না। আচ্ছা, আই টু দি পাওয়ার ফোর এর মান কত, আমরা একটু আগে বের করলাম, আই টু দি পাওয়ার এই যে আগেরটাই ওয়ান, আর আই এর মান হচ্ছে কত, আই, তার মানে আই। আচ্ছা, আই টু দি পাওয়ার ফাইভে আমরা কোন মানটা রিপিট পাইছি, আই, মানে আই টু দি পাওয়ার, এই যে আমরা যদি খেয়াল করি আই টু দি পাওয়ার ফাইভ আর ওয়ান, এই দুইটার মান কি হয়েছে, সেম হয়ে গেল। আচ্ছা, আই টু দি পাওয়ার সিক্সে যাই আবার, আই টু দি পাওয়ার কত, সিক্সে গেলে আমরা কি লিখতে পারি, আই ফোর ডট আই স্কোয়ার। কীভাবে হইলো, খুব সিম্পল। এখন আমরা দুইটা কি বেস সেম, এখন দুইটাকে যদি আমরা সমাধান করি তাহলে ফোর প্লাস টু ইকুয়াল টু কত, সিক্স, তাই তো।
আচ্ছা, তাহলে আই টু দি পাওয়ার 4 এর মান কত 1, আর আই স্কয়ারের মান আছে কত -1, মাইনাস দিলে অবশ্যই আমরা কি দিব ব্র্যাকেট দিব, তাহলে এখানে কত আসলো -1 আসলো। আই টু দি পাওয়ার 6 এ কার মান রিপিট হয়েছে বলো, আই স্কয়ারের মান রিপিট হয়েছে। আচ্ছা, আবার এখানে যাই আই টু দি পাওয়ার কত 7, আই টু দি পাওয়ার 7 মানে কত আই 4 ডট আই কিউ, তার মানে আই 4 এর মান হচ্ছে 1, আর আই কিউ মান কত, আই কিউ মান হচ্ছে -i, তাই তো একটুকে আমরা উপরে করে আসলাম। সো এখানে কত -1 -i, দেখো আই টু দি পাওয়ার 7 এ কার মান রিপিট হয়েছে আই 3। আচ্ছা, তারপরে আমরা কত আই টু দি পাওয়ার ধরো 8 আসলাম, 8 আসলে কত লেখা যায় আই 4 ডট আই 4, তাহলে কত দুইটা যোগ করলে 4 আর যোগ 4, তার মানে আই টু দি পাওয়ার 8 লেখা যায় এটাকে। আচ্ছা, তাহলে আই 4 এর মান হচ্ছে 1, আই 4 এর মানও কত 1 ইকুয়াল টু 1। এখন এখানে খুব ইন্টারেস্টিং একটা বিষয়, যেমন আমরা এখানে কি দেখলাম যে আমাদের মানগুলো রিপিট হচ্ছে, কিভাবে রিপিট হচ্ছে বারবার, এই যে মানটা কোথায় রিপিট হয়েছে এইখানে, ঠিক আছে, এই মানটা কোথায় রিপিট হয়েছে এইখানে, ঠিক আছে। আচ্ছা, তারপর এই মানটা কোথায় রিপিট হলো 7 এ। আচ্ছা, এই 1 মানটা কোথায় রিপিট হলো, ঠিক আছে। তো রিপিটেড মানগুলো দেখতে পারলাম। আচ্ছা, তাহলে এখান থেকে একটা সিদ্ধান্ত নেওয়া যায় যে আমরা মোটামুটি বলতে পারি এই যে আই এর যে মানগুলো আছে এটা হচ্ছে 4 ঘর পর পর কি হয় রিপিট হয়, কত ঘর পর পর 4 ঘর। যেমন আমরা এখান থেকে বলতে পারি আই এর মানগুলা, আই এর মানগুলো হচ্ছে 4 ঘর পর, ঠিক আছে, 4 ঘরে যায় রিপিট হবে, ঠিক আছে। যেমন এখানে কত 1 2 3 4, 4 ঘরে যায় রিপিট হবে। আচ্ছা, এখন এইখান থেকে আই এর মানগুলো কত হয় 4 ঘর পরে যায় আমাদের কি হইতেছে রিপিট হচ্ছে। তাই দেখি এখন আমরা এই জিনিসটা, হ্যাঁ। সো আমরা এখানে আমরা কি বলতে পারি, এখানে আরেকটা ইন্টারেস্টিং বিষয় আছে, দেখো আই এর যা মান আর আই কিউর মান দুইটা মানই সেম। আই এর মান এমন হচ্ছে আই কিউর মান দুইটা কি সেম না, আই এর মান হচ্ছে আই কিউর মান হচ্ছে মাইনাস ইকুয়াল টু কত 0। আরেকটা ইন্টারেস্টিং এখানে বিষয় আছে যে আমরা আই এর মান এমন আছে কত আই টু দি পাওয়ার 4 এর মান, আই টু দি পাওয়ার 4 না সরি এটা, আচ্ছা আই টু দি পাওয়ার এটা কি হবে যে আমাদের আই স্কোয়ারের মান আর আই টু দি পাওয়ার 4 এর মান কত, আই স্কোয়ারের মান হচ্ছে -1, আই টু দি পাওয়ার 4 এর মান হচ্ছে কত +1 ইকুয়াল টু 0। তো এখান থেকে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি যে ধরো এই যে এখানে 1 ছিল, এখানে 3 ছিল, এখানে 2 ছিল, এখানে কত 4 ছিল। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কিছু একটা এক নাম্বার আমরা একটা যে ধরো একটা প্রপার্টি দেখবো আর কি, হ্যাঁ, বা একটা কেস বলতে পারো। একটা কেস হচ্ছে কি যে আই টু দি পাওয়ার a প্লাস আই টু দি পাওয়ার b ইকুয়াল টু 0 হবে, আই টু দি পাওয়ার a ইকুয়াল টু আই টু দি পাওয়ার 0 হবে যদি a ও b কি হয় ক্রমিক কি হয় বিজোড় সংখ্যা হয়, বিজোড় সংখ্যা হয়। আচ্ছা, এটা ক্রমিক হইতে হবে। ক্রমিক মানে হলো কি যে ক্রমিক মানে হচ্ছে একের পরে হচ্ছে কত আসবে, একের পরে 3 আসবে, একের পরে 5 আসলে কিন্তু হবে না, একের পরে 5 আসলে কিন্তু 1 আর 5 মিলে যাবে, তখন আর 0 হবে না। ক্রমিক মানে এইভাবে আসতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো 2 নম্বর থেকে কি ডিসিশন নেওয়া যায়, 2 নম্বর থেকে আমি বলতে পারি প্রপার্টি 2 হচ্ছে যে আই টু দি পাওয়ার কত a প্লাস আই টু দি পাওয়ার b ইকুয়াল টু 0 হবে যদি আমাদের a ও b কি হয় জোড় সংখ্যা হয়, ঠিক আছে। আচ্ছা, অবভিয়াসলি কি হইতে হবে ক্রমিক জোড় সংখ্যা হইতে হবে, কি হইতে হবে ক্রমিক জোড় সংখ্যা হইতে হবে, ঠিক আছে। আচ্ছা, এক্সাম্পল হচ্ছে কি ক্রমিক জোড় সংখ্যা, যেমন হচ্ছে 2 এর পরে 4 আসলো এরকম, ঠিক আছে। তাহলে দুটার যোগফল কত হবে 0 হবে। এই প্রপার্টিটা আমরা দেখতে পাইলাম, ঠিক আছে। এখানে আরেকটা প্রপার্টি আছে 3 নম্বর, এগুলো আমাদের এমসিকিউ সলভ করতে অনেক বেশি হেল্প করবে। 3 নম্বর আমরা দেখি, ঠিক আছে। আচ্ছা, দেখো তো এখানে প্রথমে আই, তারপরে হচ্ছে কত আই স্কোয়ার প্লাস আই কিউ প্লাস আই টু দি পাওয়ার 4, সবগুলো যোগ করলে কত হয় 0 হয়। কিভাবে, এই আমাদের যে আই আছে আর আই কিউ দুইটার মান কি সেম, জাস্ট বিপরীত, তাহলে দুইটা যোগ করলে 0। আই স্কোয়ার আই টু দি পাওয়ার 4 দুইটার মান সেম বাট বিপরীত, দুইটা যোগ করলেও 0। এখান থেকে আমি কাজটা করতে পারি, যেমন আই আর আই কিউতে কি আছে বিজোড় সংখ্যা, ক্রমিক বিজোড় সংখ্যা, দুইটা যোগফল 0। আই স্কোয়ার আই টু দি পাওয়ার 4 এই দুটো হলো কি ক্রমিক জোড় সংখ্যা, দুটার যোগফল 0, পুরোটা 0, হ্যাঁ এটা 0, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি একটা শর্ত নিতে পারি, শর্ত হচ্ছে যে আই টু দি পাওয়ার a প্লাস আই টু দি পাওয়ার b প্লাস আই টু দি পাওয়ার c প্লাস আই টু দি পাওয়ার d ইকুয়াল টু 0
হবে যদি আমাদের এ বি সি ডি ক্রমিক পূর্ণ সংখ্যা হয়। তো এই যে তিনটা জিনিস আমরা ভালোভাবে নোট করে নিব, এটা আমাদের খুবই একটা কাজের কাজ। এখন এগুলো নিয়ে আমরা তিনটা এই প্রপার্টি নিয়ে আমরা কিছু এক্সারসাইজ করবো এখানে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এখানে কিছু এক্সারসাইজ দেখি। এখানে যেমন এখানে আমার কোয়েশ্চেন হলো যে আই টু দি পাওয়ার 24 প্লাস আই টু দি পাওয়ার 25 প্লাস আই টু দি পাওয়ার 26 প্লাস আই টু দি পাওয়ার 27 ইকুয়াল টু হোয়াট? আচ্ছা, তাহলে এখানে যেহেতু আমার কি সংখ্যাগুলো কেমন, পাওয়ারগুলো 24 25 26 27 ক্রমিক সংখ্যা এবং কয়টা আছে? 4টা আছে। তাহলে ইজিলি বলা যায় এটা অ্যান্সার কত? এইটার অ্যান্সার হচ্ছে ইকুয়াল টু কত হবে? 0 হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এটা তো বোঝা গেল। আচ্ছা, এখন আমরা দেখব আই এর বাকি মানগুলো কেমনে বের করা লাগে। যেমন হচ্ছে আমরা আই টু দি পাওয়ার 4 এর মান দেখছিলাম কত? আই টু দি পাওয়ার 4 এর মান দেখছিলাম হচ্ছে 1। আচ্ছা, আই টু দি পাওয়ার 4 এর মান কত? 1। আচ্ছা, তাহলে আই টু দি পাওয়ার আমি যদি লিখি 4n এর মান কত হবে? 4n, n আসলে কি? n মানে যে কোনো একটা স্বাভাবিক সংখ্যা। এখানে কি n হচ্ছে, লিখি এখানে n হলো স্বাভাবিক সংখ্যা। তাহলে আই টু দি পাওয়ার 4 আই টু দি পাওয়ার 4n এর মান কত হবে? এটা যদি আমি বলি তাহলে i4 পাওয়ার কত n লেখা যায়? n 4 এর সাথে গুণ হয় 4n, তাহলে আই টু দি পাওয়ার 4 এর মান কত? 1। 1 এর যে কোনো স্বাভাবিক সংখ্যা দিয়ে যদি পাওয়ার দেই সেটা 1ই থাকে। আই টু দি পাওয়ার 4n এর মানও কত? 1। ওকে, আচ্ছা, তাহলে আমরা আই টু দি পাওয়ার 4n প্লাস 1 যদি বলি তাহলে এটাকে কি লেখা যায়? এটাকে লেখা যায় আই টু দি পাওয়ার 4n ডট i ইকুয়াল টু, এটা লেখা যায় 4n আর এটার উপর পাওয়ার আছে কত? 1। দুইটা যোগ করে 4n প্লাস 1। আই টু দি পাওয়ার 4 এর মান হচ্ছে 1 আর i এটার মান হচ্ছে কত? i। সো আমরা কত পাবো? i পাবো। ইজিলি বলা যায়। তো আই টু দি পাওয়ার আমাদের কত আছে? 4n প্লাস 2, তার মানে কত এখানে? আই টু দি পাওয়ার 4n আচ্ছা, তো আমরা এখানে আই এর বিভিন্ন পাওয়ার নিয়ে একটু কাজ করতেছিলাম। তো এখানে কি কি আছে? যেমন আমরা প্রথম দেখলাম যে আমাদের আই টু দি পাওয়ার 4 এর মান, আই টু দি পাওয়ার 4 আমরা আই টু দি পাওয়ার 4 এর মান কত লিখছি? 1, তাই তো? আই টু দি পাওয়ার 4 এর মান 1 দেখলাম। 4 এর n এর মানটা কত হয়? 4n কে আমরা কিভাবে লিখতে পারি? আই টু দি পাওয়ার 4 আর n টাকে পাওয়ার হিসেবে লিখতে পারি। এখন পাওয়ারটা পাওয়ারের সাথে কি হবে? গুণ হবে। তাহলে এইটা আর এইটা একই কথা, তাই তো? তাহলে আই টু দি পাওয়ার 4 এর মান 1, 1 কে যদি যে কোনো n মানে কি? n হলো যে কোনো একটা স্বাভাবিক সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যার যদি 1 এর পাওয়ার যদি যে কোনো স্বাভাবিক সংখ্যা হয় সেটা কত হবে? 1 হবে, তাই তো? আচ্ছা, তাহলে আই টু দি পাওয়ার 4n প্লাস 1 কে কিভাবে লেখা যাবে? আই টু দি পাওয়ার 4n ডট i পাওয়ার হচ্ছে 1, আই টু দি পাওয়ার 4n এর মান হচ্ছে 1,
আই হচ্ছে আই, তাহলে আমরা এখানে কত পাইছি, আই পেতেছি। আই টু দি পাওয়ার 4n প্লাস 2, আই টু দি পাওয়ার 4n ডট আই স্কোয়ার। এখন এই দুটো কি হয়, যোগ হয়, যোগ হয় কি হবে, আই টু দি পাওয়ার 4n প্লাস 2। তার মানে এইটাকে আমি এটা লিখতে পারবো, কোনো সমস্যা আছে না। আই টু দি পাওয়ার 4n এর মান কত, 1, আই স্কোয়ার মান আছে কত, মাইনাস আই, ইকুয়াল টু কত, মাইনাস 1। ঠিক আছে, তার মানে এটাকে আমরা ডিরেক্টলি আই স্কোয়ার লিখতে পারি, ঠিক না? আচ্ছা, তেমনি দেখো আই টু দি পাওয়ার 4n কে লিখতেছি 1, আই টু দি পাওয়ার 4n প্লাস 1 কে লিখতেছি আই, মানে আই এর পাওয়ার এখানে কত, 1, তাই না? আই টু দি পাওয়ার 4n প্লাস 2, এখানে আমরা আলটিমেটলি কত পাচ্ছি, আই এর পাওয়ার 2 পাচ্ছি, তাই না? তাহলে আই টু দি পাওয়ার আমরা যদি বলি 4n প্লাস 3, এটা কত হবে, এটা না বলে করা যায় যেটা আই কিউ হবে, তাই না? আই কিউর মান যত সেটা বসাই দিব। এটা এতটুকু তো বুঝতে পারলাম। তাহলে আমরা আয়ের বিভিন্ন মান নির্ণয় করা শিখবো, যে কীভাবে মান নির্ণয় করা লাগে। ঠিক আছে, তাহলে আমরা এখানে কিছু এক্সারসাইজ করি, এখানে আমরা কিছু এক্সারসাইজ করি এখানে কিছু এক্সারসাইজ করলাম। এক্সারসাইজ দেখি আমরা, ধরো আমরা আইটি দিব কত, 23 বের করি। আইটি দিব 23 এর মান কত, খুব সিম্পলি আমরা কি করব, প্রথমে দেখো আইটি দিব 23 কে কি লেখা যায়, 23 কে লেখা যায়, দেখো আমরা লিখতে পারি 20 প্লাস 3, তাই না? আচ্ছা, 20 কে কি লেখা যায়, 20 হচ্ছে আমাদের 4 ইন্টু 5 প্লাস হচ্ছে কত, 3। তার মানে আমরা এটাকে কি লিখতে পারবো, এটাকে প্রথমে লিখলাম আইটি দিব 20, তারপর লিখলাম কত, আই কিউ ডট আই টু দি পাওয়ার 20 মানে কত, আই টু দি পাওয়ার 20 মানে হচ্ছে, এটাকে লেখা যায় দেখো 4 ইন্টু 5 প্লাস হচ্ছে কত, আচ্ছা ইন্টু হচ্ছে কত, আই কিউ। আচ্ছা দেখো তো, এটা আই টু দি পাওয়ার 4n না, এই 5টা কি, এটা স্বাভাবিক সংখ্যা না? এই যে আই টু দি পাওয়ার 4n এর মান কত, 1। তাহলে এটার মান যদি 1 হয়, আই টু দি পাওয়ার 4n এই পুরোটার মান কত হবে, পুরোটার মান 1 যদি হয়, তাহলে আই কিউ হচ্ছে আই কিউ। তাহলে আই কিউকে আমরা কত লিখতে পারি, মাইনাস আই। এখন এটা শর্টকাট লিখে আমরা চিন্তা করতে পারি। দেখো আমরা যদি নর্মালি এটা শর্টকাটলি চিন্তা করি, হ্যাঁ, আমরা যদি এখানে শর্টকাটলি চিন্তা করি, যেমন এইখানে 23 আছে না, 4 পাশে 20, 3 থাকে, তাহলে আই কিউ হবে। তাহলে আমরা বাকিগুলা যদি আমরা না করে করতে পারবো না। আই টু দি পাওয়ার 25 কত হবে, 424, তার মানে 24। তাহলে শুধু কত থাকবে, এটাকে কি লেখা যায়, 24 প্লাস 1 ইকুয়াল টু কত, 25 না? আচ্ছা, তাহলে 24, 424, ঠিক আছে। তার মানে এটা কি হবে, 4 ইন্টু 6, ওই পুরোটার মান কত হবে, 1 হবে। 4 ইন্টু 6 পুরোটার মান কত হবে, 1। আর এখানে হবে কত, 4 ইন্টু 6 পুরোটার মান হবে কত, 1। আর এখানে আমরা দিলাম আই টু দি পাওয়ার কত, 1। তাহলে জাস্ট কত, আই থাকবে। তাহলে আমরা এখান থেকে আমরা যদি বলি আই টু দি পাওয়ার 27 এর মান কত, আই টু দি পাওয়ার 27 এর মান কত, ইজিলি বলা যায় 424, 3 হবে। তাহলে 424 বাক্সেস কত থাকে, 3। তাহলে আই কিউ হবে আমার কত, অ্যান্সার। তাহলে এই সকল জিনিস তো আমরা করতে পারবো, তাই না? তাহলে এখান থেকে আমরা কিছু এক্সারসাইজ করি, এখান থেকে আমরা কিছু এক্সারসাইজ করতে পারি। এখন আমি জাস্ট বলে দিলাম আই টু দি পাওয়ার কত, লাইক 35 এর মান কত, ইজিলি বলা যাবে। 4 দিয়ে যদি করি, 4 8 32, 8। তাহলে 32 এর পরে কত থাকতেছে, আমার 3 থাকতেছে। তাহলে এটার অ্যান্সার আছে কত, আই কিউ। আই কিউর মান আছে কত, মাইনাস আই। বুঝতে পারলাম এই জিনিসগুলো, ঠিক আছে? আচ্ছা, সিমিলারলি আমরা যদি বলি আই টু দি পাওয়ার কত, 47, এটা কত হবে, আই টু দি পাওয়ার 47 এর 4 দিয়ে ভাগ করা যায়, 4 11 40, তাহলে 4 ইন্টু 11, পুরোটার মান কত, 1, থাকতেছে কত, আই কিউ, তাই না? 40 আর 3 কত, 47। তাহলে এটার মানও কত, মাইনাস আই। তো এইগুলো আমরা করতে পারবো, এগুলোতে আমরা আশা করি কোনো সমস্যা হবে না আয়ের পাওয়ার নিয়ে, ঠিক আছে? তাহলে আমরা এখানে একটা এইচ ডাব্লিউ থাকুক, যে এখানে একটা জাস্ট আমরা এইচ ডাব্লিউ একটা করে নিব। সেটা হচ্ছে যে আই টু দি পাওয়ার 24, আই টু দি পাওয়ার 27, আই টু দি পাওয়ার 25, আই টু দি আই টু দি পাওয়ার 26, 24 25 26 27 প্লাস আই টু দি পাওয়ার কত, 28 ইকুয়াল টু 40। ওকে, এটা হচ্ছে আমার আয়ের পাওয়ার নিয়ে একটু কাজ ছিল। আচ্ছা, লাস্টলি আমরা একটা জিনিস দেখব, যে আমরা এটা হচ্ছে আচ্ছা, এই জিনিসগুলো হয়তো তোমার অনেক কাজে দিবে, শর্টকাটগুলো। যেমন আমরা আয়ের একটা বড় মান নেই, বড় মান হচ্ছে, যেমন আমরা বললাম যে 4005 কত, 6, এত বড় একটা নাম্বার। এখন এই বড় নাম্বারটা আমি ক্যালকুলেটরের সাহায্যে খুব সহজে করতে পারবো। ক্যালকুলেটরের সাথে কীভাবে করতে পারি, পুরো সংখ্যাটাকে আমি 4 দিয়ে ভাগ করলাম, ভাগ করলে অবশিষ্ট সংখ্যা থেকে আমরা মানটা পেয়ে যাবো, ভাগশেষ কত থাকে সেটা বের করা যায়, ঠিক না? ক্যালকুলেটরের সাহায্যে করা যায়। বাট যদি আমরা বলি মুখে মুখে, এটা কীভাবে করা যায় উইদাউট ক্যালকুলেটর ছাড়া, এই ক্ষেত্রে আমরা যে জিনিসটা অলওয়েজ মাথায় রাখবো, সেটা হচ্ছে আমরা লাস্টের 2 ডিজিট নিয়ে কাজ করবো। কয়টা ডিজিট নিয়ে কাজ করবো এখানে, শুধু লাস্টের 2 ডিজিট, আগে পরে কি আছে ওটা দেখার দরকার নেই, ঠিক আছে? আচ্ছা, এখন এটা কেন করবো লাস্টের 2 ডিজিট নিয়ে? আচ্ছা দেখো, আমরা এখানে মেইনলি আমরা দেখতেছি যে 4 দিয়ে বিভাজ্য কিনা। যদি আমাদের কোনো একটা সংখ্যা, আমরা কি জানি যে কোনো
কোনো সংখ্যা যদি আমাদের কি 4 দ্বারা বিভাজ্য হয়, 4 দ্বারা বিভাজ্য হয়, বিভাজ্য হয়, তাহলে কি হবে? তাহলে আমাদের যে মানে হলো i এর পাওয়ার, i এর কি পাওয়ার হিসেবে বসলে, পাওয়ার হিসাবে বসলে আমরা কত পাবো? 1 পাবো, তাই না? আচ্ছা, তাহলে এখন আমার কথা হচ্ছে যে 100 বা 10 হোক, 100-র পরে, হ্যাঁ 100 আমাদের কি 4 দ্বারা বিভাজ্য, 1000ও 4 দ্বারা বিভাজ্য। তার মানে 100-র পরে তুমি যতগুলা সংখ্যাই নাও না কেন, সেখানে যদি শূন্য থাকে তাহলে সেটা কি হবে? 4 দ্বারা বিভাজ্য হবে। 200, 300, 400 সবই কি 4 দ্বারা বিভাজ্য হবে। 100, 200, 300, 1000, 100-র পরে পরে শূন্য আছে। যেমন আমাদের শুধু 10, আমি যদি বলি যে 10 হচ্ছে 4 দ্বারা বিভাজ্য না, এটা কি হয় না? 4 দ্বারা বিভাজ্য না, 4 দ্বারা বিভাজ্য নয়। বাট এই 10 ছাড়া আমাদের যে কোনো সংখ্যার পরে যদি দুইটা বা যে কোনো মানে 10 মানে কি যে কোনো সংখ্যার একটা সংখ্যার উপর কত আছে? 0 আছে। যদি এটা বাদে যদি কোনো একটা সংখ্যার পরে দুইটা 0 থাকে, তাহলে সব সময় তার কি সেটা 4 দ্বারা বিভাজ্য হবে। পাওয়ার কত? 1 পাবো। এখন এই যে জিনিসটা আছে, আমরা 4000 কত 4256, এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি 4000, 4000 না, এটা 40256। সো এখানে 40200 প্লাস 56 লেখা যায়, তাই না? এইটা অলওয়েজ আমাদের 4 দ্বারা বিভাজ্য হয়ে যাবে, কারণ লাস্টে দুইটা শূন্য আছে। ঠিক আছে, এটা ক্যালকুলেটর দিয়ে তুমি ট্রাই করতে পারো। সো এখানে লাস্টে দুইটা শূন্য আছে, এটা 4 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা লাস্টের 2 ডিজিট নিয়ে অলওয়েজ কি করব? কাজ করব। তাহলে 56কে যদি আমরা 4 দ্বারা বিভাজ্য হয় কিনা, 56 যদি আমরা গুণ করি কত পাওয়া যায়? যেমন 40 আছে, 40 তারপর হলো 4 14 কত হয়? 4 4 16, 10 40 56, 4 দ্বারা বিভাজ্য। এটা কত হয়? এটা 4 দ্বারা বিভাজ্য। এটা কি 4 দ্বারা বিভাজ্য হয়। তাহলে 4 দ্বারা যদি এটা বিভাজ্য হয়, তার মানে আমরা পুরোটার মান কত হবে? 1 হবে। তাহলে এখানে আমরা আরেকটা যদি করি, যেমন 402560, ঠিক আছে? এখন এটার মান কত হয়? এটাও দেখা গেছে লাস্টে 2 ডিজিট করবো আমরা, জাস্ট 2 ডিজিট যদি করি 60 4 দ্বারা বিভাজ্য, তার মানে এটার মানও কত? 1। আরেকটা এক্সারসাইজ যদি করি, যেমন হচ্ছে 8025, এটা লাস্টের 2 ডিজিট দেখবো আমরা, ঠিক আছে? তো লাস্টের 2 ডিজিট যদি আমরা দেখি, তাহলে এখানে 25 আছে, 25 হচ্ছে 4 দ্বারা বিভাজ্য হয়, হ্যাঁ হচ্ছে 4 দ্বারা বিভাজ্য হয় না, 424, তার মানে এক বেশি। তাহলে এখানে মান কত পাবো? আই। তো এইটাই ছিল আমাদের এখানে আয়ের মান নিয়ে যত কাজ, এর বাইরে আসলে কোনো কোয়েশ্চেন থাকবে না। সো এখানে আমরা কিছু এক্সারসাইজ দিয়ে দিব আয়ের মান নির্ণয় করার জন্য, ঠিক আছে? কিছু এক্সারসাইজ থাকবে, যেমন আমরা যে কাজগুলো করব, যেমন আয়ের আমরা মান নির্ণয় করার ক্ষেত্রে, যেমন আমরা বললাম i⁻97 ইকুয়াল টু হোয়াট। ওকে, এটা একটা কাজ। 2 নম্বর আচ্ছা, আইটা দিলাম কত? -6 -7 -8 -9 equal to what? 3 number i⁻50267 এটার মান কত? এই তিনটা আমাদের এখানে এক্সারসাইজ থাকবে, ঠিক আছে? সো এক্সারসাইজগুলো করলে মোটামুটি আই নিয়ে আমাদের কোনো ঝামেলা নাই। সো আয়ের যাবতীয় যত জিনিস আছে সব কিছু আমরা এখান থেকে দেখে ফেললাম, ঠিক আছে? এখন আমাদের যে পার্টটা থাকবে সেটা হচ্ছে আমরা দেখবো যে একটা কমপ্লেক্স নাম্বার কিভাবে কি হয়, ঠিক আছে? সো আমরা এখন দেখবো একটা জটিল সংখ্যার আদর্শ ফরম্যাট, ঠিক আছে? একটা জটিল সংখ্যার আদর্শ ফরম্যাট, আদর্শ গঠন বা ফরম্যাট। আচ্ছা, তো একটা জটিল সংখ্যার আদর্শ ফরম্যাট কেমন হয় আমরা যদি চিন্তা করি, সবসময় আদর্শ সংখ্যা হবে, ধরো z একটা জটিল সংখ্যা, তাহলে আমরা এটাকে লিখবো x প্লাস iy, ঠিক আছে? এটা একটা মিনিং আছে, কি বোঝায়? x হচ্ছে আমার, x হলো আমাদের, এটাকে বলে রিয়েল পার্ট বা বাস্তব অংশ, ওয়াইটা হচ্ছে আমাদের ইমাজিনারি পার্ট মানে হচ্ছে কাল্পনিক অংশ, ঠিক আছে? x আর y। আচ্ছা, তাহলে আমরা এটা হলো একটা জটিল সংখ্যার আদর্শ গঠন। তাহলে আমরা দেখবো যে কোনো একটা সংখ্যা জটিল সংখ্যা হওয়ার বা কোনো একটা সংখ্যা থেকে চিনবো এটা কি আসলে জটিল সংখ্যা কিনা, ঠিক আছে? তাহলে আমি বললাম
সবচেয়ে দেখো 2 + 3i, এটা কি জটিল সংখ্যা? হ্যাঁ, এটা জটিল সংখ্যা, কারণ এটা একটা রিয়েল পার্ট আছে, ইমাজিনারি পার্ট আছে। এটা গেল। আচ্ছা, আমরা এভাবে বললাম যে 3i কি জটিল সংখ্যা কিনা? হ্যাঁ, এটাও জটিল সংখ্যা, কারণ হচ্ছে এখানে এখানে কিন্তু একটা রিয়েল পার্ট আছে। রিয়েল পার্টটা কত? 0, আর ইমাজিনারি পার্টটা হচ্ছে 3। এটা একটা জটিল সংখ্যা। এটা নিয়ে আমাদের কোন কোয়েশ্চেন নাই, কিন্তু আমাদের কোয়েশ্চেন হচ্ছে যে 5 কি জটিল সংখ্যা কিনা, জটিল সংখ্যা কিনা, এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন। আচ্ছা, এখন 5 একটা জটিল সংখ্যার মধ্যে পড়ে। কেমনে পড়ে? যেমন আমরা যদি দেখি 5 কে কিভাবে লেখা যায়, 5 প্লাস 0, ঠিক আছে, i ইন্টু 0। তার মানে এখানে x এর মান হচ্ছে কত? 5, y এর মান হচ্ছে কত? 0। তার মানে এটা রিয়েল পার্ট হচ্ছে 5, ইমাজিনারি পার্ট হচ্ছে 0। তাহলে এটাকে আমরা জটিল সংখ্যা বলতে পারি, এবার সাজাতে পারি। আচ্ছা, এখন তাহলে আমরা দেখব যে আমাদের এই 1 নাম্বার যেটা আছে, এটা কি আমাদের এটা জটিল সংখ্যা আমরা জানি। এটা কি বাস্তব সংখ্যা? এটা বাস্তব সংখ্যা না। 2 নাম্বারটা কি বাস্তব সংখ্যা? বাস্তব সংখ্যা না, বাট জটিল সংখ্যা। আর এটা কিন্তু একটা বাস্তব সংখ্যা। এটা একটা কি সংখ্যা? এটা একটা বাস্তব সংখ্যা। তার মানে আমরা যেটা বুঝতে পারলাম যে সকল জটিল সংখ্যাই সকল বাস্তব সংখ্যা জটিল সংখ্যার মধ্যে পড়ছে, কিন্তু যত জটিল সংখ্যা আছে সবগুলো বাস্তব সংখ্যার মধ্যে বাস্তব সংখ্যা না। ঠিক আছে, সব জটিল সংখ্যা বাস্তব সংখ্যা না। বাস্তব সংখ্যার জন্য, বাস্তব হওয়ার জন্য, বাস্তব হওয়ার জন্য আমাদের y ইকুয়াল টু কত? 0 হতে হবে। ঠিক আছে, 0 হতে হবে। তার মানে আমরা এখান থেকে একটা আইডিয়া নিতে পারলাম যে আমাদের বাস্তব সংখ্যা হইলে সেটা জটিল সংখ্যা হবে না। ঠিক আছে, সরি, বাস্তব সংখ্যা হইলে সেটা জটিল সংখ্যা হবে, জটিল সংখ্যা হলে সেটা বাস্তব সংখ্যা নাও হতে পারে। তার মানে আমরা বলতে পারি যে আমাদের রিয়েল নাম্বার সাবসেট অফ কমপ্লেক্স নাম্বার, রিয়েল নাম্বার সাবসেট অফ কমপ্লেক্স নাম্বার। ওকে, এই যে কনসেপ্টটা আছে আমাদের রিয়েল নাম্বার সাবসেট অফ এটা কিন্তু অলরেডি অনেক জায়গায় আমার আসছে। ঠিক আছে, সো এই জিনিসটা আমরা একটু মনে রাখবো। এই জিনিসটা কিন্তু আসতে পারে, এটা বেসিক একটা কনসেপ্ট। ওকে, আচ্ছা, তাহলে এখন আমরা দুইটা জিনিস দেখব, আসলে একবার সিম্পল দুইটা জিনিস। সেটা হচ্ছে যে আমাদের জটিল সংখ্যার মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করা। ঠিক আছে, আমরা কি দেখব? মডুলাস ও আর্গুমেন্ট। আচ্ছা, তো মডুলাস আর্গুমেন্ট কি? আচ্ছা, তাহলে মডুলাস আর্গুমেন্ট জানার আগে আমার একটা জিনিস জানা দরকার, সেটা হচ্ছে প্রতিরূপী বিন্দু। প্রতিরূপী বিন্দু বলতে কি বোঝাচ্ছে? যে জাস্ট আমি কি x এর মানটা নিব আর y এর মানটা নিব। x কি? x হচ্ছে আমাদের রিয়েল পার্ট, y হচ্ছে ইমাজিনারি পার্ট। দুইটার মান যদি আমরা একটা বিন্দু হিসেবে আমরা স্থানাঙ্কে বসাই, কার্তেশীয় স্থানাঙ্ক হিসেবে, তখন সেটাকে আমরা বলতেছি প্রতিরূপী বিন্দু। ঠিক না? আচ্ছা, এটা কি স্থানাঙ্ক? এটা হচ্ছে আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক। সো এটাকে পোলার স্থানাঙ্ক নেওয়ার মাধ্যমে আমরা মডুলাস আর্গুমেন্ট নির্ণয় করতে পারবো। সো আমরা সরলরেখার একবারে 3.1 যেটা করছিলাম, ঠিক আছে, যেমন আর এটা হলো কি কার্তেশীয় স্থানাঙ্ক, আর থিটা এটা হচ্ছে আমাদের কি পোলার স্থানাঙ্ক। তাহলে এটা হচ্ছে আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক, এটা হচ্ছে আমাদের কি পোলার স্থানাঙ্ক। এটার আমরা ট্রান্সফর্মটা অলরেডি জানি, ইজিলি বের করা যায়। আসলে কি বোঝায়? যেমন আমরা একটা গ্রাফ আঁকি এখানে, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের এক্স এক্সিস, এটা হচ্ছে আমাদের ওয়াই এক্সিস। তাহলে পি এক্স কমা ওয়াই এটা হচ্ছে আমাদের সেই প্রতিরূপী বিন্দুটা, তাই তো? এটা তো সমস্যা নাই। এক্স এর দিকে আমরা রিয়েল পার্টটা রাখবো, ওয়াই এর দিকে ইমাজিনারি পার্টটা রাখবো। আমাদের আর বলতে কি বুঝাইতে বলতো? আর বলতে হচ্ছে 0 থেকে আমাদের পি এর যে দূরত্ব, এটাই হচ্ছে আর। আর থিটা কোনটা? যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, এটা হলো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোনো উৎপন্ন করে, সেটা হচ্ছে থিটা। সেটাকে আমরা কি বলবো? এখানে আর্গুমেন্ট বলবো, আর আরটাকে আমরা মডুলাস বলবো। ঠিক আছে, সো আর এর মান অলরেডি আমাদের বের করা হয়েছে। ঠিক আছে, 3.1 করছো। তারপরে একটু দেখাই দিই আমি এখানে।
আর এর মানটা কেমনে বের করে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের কি পি বিন্দু, তাহলে এটা হচ্ছে আমাদের পি এক্স কমা ওয়াই, ঠিক আছে। আচ্ছা, তাহলে আর হচ্ছে কোনটা, মূল বিন্দু থেকে তার দূরত্ব। তাহলে এই এতটুকুর মান হচ্ছে কি আমার ওয়াই, আর এতটুকুর মান হচ্ছে কত এক্স, এটা হচ্ছে কত আর। এটা একটা কি সমকোণী ত্রিভুজ না? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমি কি লিখতে পারি, আর হচ্ছে অতিভুজ, অতিভুজ ইকুয়াল টু রুট ওভার অফ ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। এটাই হচ্ছে আমাদের মডিউলাস। এটাকে আমি জেড মডুলাস দিয়ে প্রকাশ করতে পারি। জেড হচ্ছে আমাদের জটিল সংখ্যা, এই আমাদের জটিল সংখ্যা, জেড মডুলাস বা আর ইকুয়াল টু কত এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এটা নিয়ে কোনো সমস্যা থাকার কথা না। এখন আমাদের মেইনলি কাজ হচ্ছে থিটাটা বের করা। আমরা মেইনলি মডুলাসটা বের করতে পারলাম, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের মডুলাস, থিটাটা বের করা। সো আমরা এখানে একটু দেখবো থিটাটা আসলে কেমনে বের করা লাগে, ঠিক আছে। আমরা নেক্সট স্লাইডে দেখবো যে থিটাটা আমাদের কেমনে বের করা লাগে। আচ্ছা, সো তাহলে প্রথম আমরা যে একটু চিন্তা করি, এখানে আমাদের যে আর্গুমেন্ট বা থিটা, আর্গুমেন্ট বের করার ক্ষেত্রে যেটা মনে রাখতে হবে অলওয়েজ, এটাকে আমরা প্রকাশ করি হচ্ছে আর্গুমেন্ট জেড দ্বারা, ঠিক আছে। অথবা আমরা থিটাও বলতে পারি, কোনো সমস্যা নাই। এটা আমরা বের করা শিখবো এখানে। তাহলে আমরা চতুর্ভাগ হিসাব করি। আমাদের প্রথম চতুর্ভাগ, এটা হলো আমাদের কি প্রথম চতুর্ভাগ, এই পার্টটা দেখবো। হ্যাঁ, তাহলে এই পার্টে আমাদের মনে করি পি এক্স কমা ওয়াই আছে, পি এক্স কমা ওয়াই আছে। তাহলে এখান থেকে থিটা বের করবো, এখান থেকে থিটা। তো থিটা সবসময় আমরা কি নিব, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, তাই তো। আচ্ছা, তাহলে এখানে আমাদের আমরা ইজিলি এখানে বলতে পারি যে আমাদের থিটা, আচ্ছা থিটা ইকুয়াল টু কত, টেন ইনভার্স ওয়াই বাই এক্স। এখানে কোনো সমস্যা আছে? নাই, কোনো সমস্যা আমার নাই। আচ্ছা, এটা তো প্রথম চতুর্ভাগ, এটা গেল। এটাকে আমরা বক্স হিসেবে আলাদা করে দিই, এখানে বক্স হিসেবে আলাদা করে দিলাম। আচ্ছা, এটা হলো দ্বিতীয় চতুর্ভাগ। দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে আমরা একটু দেখব, এটা ওইরকম, এটা হচ্ছে আমার ওয়াই, এটা হচ্ছে আমাদের কত এক্স, এটা হচ্ছে আমাদের এক্স প্রাইম। তো দ্বিতীয় চতুর্ভাগে আমাদের কত পি এক্স কমা ওয়াই আছে, পি কত আছে এক্স কমা ওয়াই আছে। তাহলে এখান থেকে আমরা মূলবিন্দু থেকে লম্ব টানলাম, এটা হচ্ছে আমার আর। আর বের করতে কোনো সমস্যা নাই, রুট ওভার অফ এক্স স্কয়ার ওয়াই স্কয়ার। তো আমাদের থিটা বের করতে হলো। এখন আমরা আর্গুমেন্ট নেওয়ার ক্ষেত্রে আর্গুমেন্ট আমরা থিটা কোনটা নিই সবসময় বলো, যে আমাদের রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোন কোন উৎপন্ন করছে, এটাই হচ্ছে আমার সেই আর্গুমেন্ট, তাই না। এটা নির্ণয় করতে হবে। এটা কেমনে নির্ণয় করা যায় চিন্তা করি আমরা। এখানে যদি এটা ত্রিভুজ আঁকি, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো, সেটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের ওয়াই, এটা হচ্ছে আমার কত এক্স। তাহলে এই যে আমি যদি এই পাই থেকে এই কোণটা বাদ দিই, পুরাটা হচ্ছে কি এই পুরাটা, আমি একটু দেখি, ওটা অন্য কালার দিয়ে ইয়ে করি, এই পুরাটা হচ্ছে আমার পাই, তাই না। সো পাই থেকে যদি আমি এতটুকু বাদ দিই, তাহলে আমরা কোনটা পাবো, এটা পাবো, আর্গুমেন্ট পেয়ে যাব। আচ্ছা, তাহলে আমরা এখানে লিখি যে পাই মাইনাস কোনটা হবে এতটুকু। তাহলে এতটুকু কোণ আমরা কেমনে বের করব, খুব সিম্পলি বের করা যায়। আমরা একটু দেখি এটা কেমনে বের করা যায়। আচ্ছা, এই কোণটাকে আমি ধরলাম কত আলফা থিটা। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা আলফা, এটা হচ্ছে আমার কি এই কোণের সাপেক্ষে, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। তো লম্ব ভূমি থাকলে আমরা কোথায় যাই, টেন আলফাতে যাই, টেন আলফাতে যাব। ওয়াই হচ্ছে লম্ব, এক্স হচ্ছে ভূমি। এখন হচ্ছে টেন কেন নিলাম, কারণ আর আমরা তো যাই না, লম্ব ভূমি আছে। তো লম্ব ভূমির সাপেক্ষে একটাই অনুপাত আসে, সেটা হলো টেন। কত আসতে পারতো, বাট আমরা টেনে নিলাম, ঠিক আছে, কারণ আমরা সবগুলো এখানে টেনে দেখাচ্ছি। সেখান থেকে আলফা ইকুয়াল টু কত হবে, টেন ইনভার্স ওয়াই বাই এক্স। কিন্তু এখানে একটা কথা আছে, ওয়াই এর মান কিন্তু নেগেটিভ, এক্স এর মানও কি, এখানে এক্স এর মানটা পজিটিভ, ওয়াই এর মানটা হচ্ছে, এক্স এর মানটা নেগেটিভ, ওয়াই এর মানটা হচ্ছে পজিটিভ। বাট আমরা আলফার যে মানটা নিতেছি 90 ডিগ্রির মধ্যে, আমি যদি নেগেটিভ বসাই এটা 90 ডিগ্রি থেকে বাইরে চলে যাবে, ঠিক আছে। সো এই জন্য আমি এটাকে মডুলাস দিয়ে দিব, টেন ইনভার্স মডুলাস অফ এত। এখন এটার অলওয়েজ পজিটিভ মান নিবে, এবং এটা 90 ডিগ্রি থেকে ছোট মান দেখাবে, কারণ এই কোণটা 90 ডিগ্রি থেকে ছোট, ঠিক আছে। তাহলে এখানে আমরা এটাকে লিখতে পারি কত, টেন ইনভার্স ওয়াই বাই এক্স। কারণ আমি পাই থেকে যখন আলফাটাকে বাদ দিব, তখনই আমরা কি পাবো, আর্গুমেন্ট অফ জেড। তাহলে আমাদের আর্গুমেন্ট অফ জেড কোনটা, পাই মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। অ্যান্সার পাওয়া গেল। আচ্ছা, এখন আমরা এখানে আসি, এখানে আছে আমরা তৃতীয় চতুর্ভাগে দেখব। তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে কি হবে, এটা হচ্ছে আমাদের কত পি এক্স কমা ওয়াই। আচ্ছা, এইটা তাই না। তাহলে এটা হচ্ছে আমাদের এক্স এক্সিস,
এটা ওয়াই এক্সিস, এটা আমাদের এক্স প্রাইম, এটা হচ্ছে আমাদের কত ওয়াই প্রাইম। এখন আমরা কোনটা নিব, এটাও নেওয়া যায় এটাও নেওয়া যায়। এখানে আমরা আর্গুমেন্ট নেওয়ার ক্ষেত্রে আমরা একটা জিনিস ফলো করি অলওয়েজ, সেটা হচ্ছে আমাদের এই যে থিটার মানটা আছে সেটা হলো -π থেকে আমরা +π এর মধ্যে রাখার ট্রাই করি, মানে -180 থেকে 180 ডিগ্রি এর মধ্যে রাখবো, ঠিক আছে। আচ্ছা, মানে মানটা আমরা ছোট করে নিতেছি, হ্যাঁ। এখানে আসলে কোনো সমস্যা নেই। যেমন আমি যদি বলি এই ক্ষেত্রে তাহলে কোন মানটা নেওয়া উচিত, প্রথমত নেওয়া উচিত হলো আমি যদি এদিক থেকে নেই তাহলে কি আসবে 180 ডিগ্রি থেকে বড় হয়, যেটা আমার কন্ডিশন ফিল আপ করে না। কন্ডিশন ফিল আপ করে না, এদিক থেকে আসলে সেটা কিন্তু আমাদের নেগেটিভ হবে, বাট সেটা -180 ডিগ্রি থেকে কি হবে বড় হবে, ঠিক আছে। -180 ডিগ্রি থেকে বড় হবে। সো আমরা এদিক বরাবর নিব, তাই তো। এখন কথা হচ্ছে এদিক বরাবর নিলে যেই কোণকে রিপ্রেজেন্ট করে এদিকে বলে একই কোণকে রিপ্রেজেন্ট করে, বাট আমরা ওই কন্ডিশনটাকে ফিল আপ করার জন্য জাস্ট এটাকে নিতেছি, ঠিক আছে। যেমন আমি যদি এখানে বলি যে ধরো এই কোণটা হচ্ছে কত 150, এটা যেই কথা, ঠিক আছে, এটা লাগে -150, ঠিক আছে। আর এটা হলো কত 210। সেম কোণটা এদিক বরাবর নিলে -150, এদিক বরাবর নিলে 210, একই কথা, বাট দুইটা আলাদা একটা মান নিয়ে করছে, বাট বুঝাইতেছে একই জিনিস, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে আমরা কি বের করবো এখান থেকে হচ্ছে আমরা আর্গুমেন্ট অফ জেড এর করব, হ্যাঁ। তাহলে এদিক বরাবর যদি আমরা এই বরাবর আসি, পুরোটার মান হচ্ছে কত -π। এই -π থেকে যদি আমরা আলফাটা কি করি বাদ দিয়ে দিই, এটা হচ্ছে আলফা, তাহলে তো আমরা এই কোণটা পেয়ে যাবো না। পুরোটা হচ্ছে কত, পুরোটা কি, পুরোটা হলো π থেকে যদি আমরা আলফাটা বাদ দিয়ে দিই তাহলে আমরা এতটুকু পেয়ে যাবো। এখন পাই এর আগে মাইনাস আছে, সো এটাকে প্লাস দিলে তো বাদ হবে, মাইনাস দিলে তো কি হয়ে যাবে যোগ হয়ে যাবে, তাহলে আমরা প্লাস দিলাম, তাই তো। তাহলে এটাই হচ্ছে আমার কি আর্গুমেন্ট অফ জেড। তাহলে আর্গুমেন্ট অফ জেড কত আসলো আমার, আর্গুমেন্ট অফ জেড ইকুয়াল টু হলো -π প্লাস আলফার মান বের করে আমরা শিখছি একটু আগে, tan ইনভার্স মডুলাস অফ y/x। তাহলে এখান থেকে আমরা এটা করলাম তৃতীয় চতুর্ভাগে। চতুর্থ চতুর্ভাগেরটা তাহলে আমরা দেখে আসি, সেখানে আমার কি হবে, এটা হচ্ছে আমাদের x, এটা x প্রাইম, এটা y, এটা y প্রাইম। তাহলে চতুর্থ চতুর্ভাগে ধরো আমরা এখানে আমাদের কত আছে এই x, y আছে, তাহলে আমরা কোনটা নিলেই হবে, এইটা নিলেই হবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের আর্গুমেন্ট অফ z কি আলফা সমান, কিন্তু আলফাটা কোন দিকে আছে বলো, আমাদের ক্লকওয়াইজ আছে, ক্লকওয়াইজ থাকলে নেগেটিভ আসবে, তাই না। মাইনাস কত হবে tan ইনভার্স মডুলাস অফ y/x। তাহলে এই যে আমাদের মানগুলো আছে, এই মানগুলা আমরা একটু বুঝে যদি মাথায় রাখতে পারি এটা সবচেয়ে বেটার, ঠিক আছে। এগুলো মুখস্থ করার কোনো দরকার নেই, এগুলো জাস্ট আমরা এমনি বের করতে পারবো। এই একটা আছে, এইটা, তারপর হচ্ছে আমাদের এইটা, ওকে। তাহলে আমরা আর্গুমেন্ট বের করা শিখলাম, মডুলাস বের করা শিখলাম। এখন কিছু এক্সারসাইজ করব আমরা, ঠিক আছে। আমরা এখান থেকে কিছু এক্সারসাইজ করব, যেমন আমরা কোশ্চেন 1 নাম্বার আমাকে বলছে যে 1 - √3i এর মডুলাস আর্গুমেন্ট নির্ণয় করো, মডুলাস ও আর্গুমেন্ট নির্ণয় করো। আচ্ছা, তাহলে আমাদের দেখো z ইকুয়াল টু কত দেওয়া আছে 1 - √3i। তাহলে আমাদের এখানে একটা চিন্তা করি যে আমরা এখানে x এর মান কত, এটা হলো x, এটা হলো y। তাহলে x ইকুয়াল টু কত 1, y ইকুয়াল টু কত মাইনাস আছে কিন্তু √3i, মানে √3, y ইকুয়াল টু কত -√3। তাহলে আমরা আর যদি বের করি সূত্র √ওভার কত x² + y², এটাই হচ্ছে আমরা কি মডুলাস অফ z, তাই না। আচ্ছা, তাহলে x এর মান হচ্ছে কত 1² + y এর মান হচ্ছে কত -√3²। তার মানে আমরা যদি বলি এটা 1 হবে স্কয়ার √3 কাটা, আর হচ্ছে মাইনাসটা তো প্লাস হয়ে যাবে, তার মানে 3√4 মানে কত 2। তাহলে আর বের করতে আমার কোনো সমস্যা আছে না। এখন আমরা দেখব হচ্ছে থিটা কেমনে বের করা লাগে, থিটা বা আর্গুমেন্ট অফ কত z। আচ্ছা, আমরা একটু খেয়াল করি যে এখানে একটা গ্রাফ আঁকি, তাহলে এটা হলো আমাদের x, এটা y, এটা y প্রাইম, এটা হচ্ছে x প্রাইম। তাহলে এখানে আমরা দেখব x এর মান পজিটিভ, তার মানে এই দিকে হবে গ্রাফটা, y এর মান নেগেটিভ, তার মানে কোন চতুর্ভাগে পড়ছে
চতুর্থ চতুর্ভাগে পড়ছে। তাহলে চতুর্থ চতুর্ভাগে যদি পড়ে তাহলে আমরা একটু দেখি এটা কত আসে। মাইনাস টেন ইনভার্স কত হবে, ওয়াই বাই এক্স। তাহলে আমাদের মাইনাস টেন ইনভার্স কত হবে, মডুলাসের কারণে মাইনাস পাওয়ারগুলো থাকবে না, ওয়াই এর মান আছে কত, মাইনাস রুট থ্রি ওয়ান। তার মানে কত আসবে, মাইনাস টেন ইনভার্স, মডুলাসে হচ্ছে আমাদের মাইনাসটা থাকবে না, সো রুট থ্রি। টেন ইনভার্স রুট থ্রি মান কত, 60 ডিগ্রি। তাহলে পাই মাইনাস তো মাইনাসের জায়গায় থাকবে, তাহলে মানে পাই বাই কত হবে, 3। বুঝা গেছে? আর্গুমেন্ট এবং মডুলাস নির্ণয় করা এখান থেকে আমরা শিখতে পারলাম। ঠিক আছে? আচ্ছা, তো এখান থেকে তাহলে আমরা কতগুলা একটু এক্সারসাইজ এখান থেকে করে ফেলবো। এখান থেকে কতগুলো এক্সারসাইজ আমরা করে ফেলবো, 2-3টা করলেই হয়, বেশি করা লাগবে না, সেম জিনিস তো, এগুলো 2-3টা আমাদের করলেই হয়ে যাচ্ছে। যেমন হচ্ছে আমরা এখান থেকে এটা করতে, এখানে কিছুগুলো টাস্ক মাইনাস 3 প্লাস আই, তারপরে আমরা 1 প্লাস রুট 3i মাইনাস 1 মাইনাস রুট 3i, এগুলো বাসায় করে বলবো একটু। হ্যাঁ, তাহলে আমাদের মোটামুটি এখানে এক্সারসাইজটা হয়ে যাবে। আচ্ছা, আমরা ক্লাসের প্রায় শেষের দিকে, এখন আমরা জাস্ট আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে কিভাবে যে আমরা কোন একটা জটিল সংখ্যাকে স্ট্যান্ডার্ড সমীকরণে প্রকাশ করতে পারি। ঠিক আছে, কোন একটা জটিল সংখ্যাকে স্ট্যান্ডার্ড সমীকরণে প্রকাশ করতে পারি। যেমন আমরা আদর্শ 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 যে ইয়াটা আছে, আদর্শ ফর্মটা কেমন, আদর্শ ফর্ম হচ্ছে z ইকুয়াল টু কত, x প্লাস iy, তাই না? এটা হলো আদর্শ ফর্ম। এখন আমি একটা জটিল সংখ্যা নিচে লিখলাম, একবারে সিম্পল একটা জটিল সংখ্যা, যেমন এখানে আমাদের কত আছে, 2 প্লাস 3i, তারপর আছে 4 প্লাস 5i। এটা কি আদর্শ? এটা কি কোনোভাবে আদর্শ? এটা কিন্তু আদর্শ জটিল সংখ্যা না, কারণ এটা এই ফরম্যাটে নাই। তখন আমরা নর্মালি কি করতে পারি, গুণ করতে পারি। ঠিক আছে, তাহলে আমরা 4 দুগুণে 8 প্লাস 10i প্লাস 3 4 12 প্লাস হচ্ছে কত, 15i স্কয়ার। তাহলে আমাদের কত আসলো, 8 প্লাস 22i। এটা কত আসবে, দেখো i স্কয়ার মান হচ্ছে -1, তো -1 কে 50 দিয়ে গুণ করলে -50, তাহলে আমরা কত পাইলাম, -7 প্লাস 22i। এখন এটা কি স্ট্যান্ডার্ড? হ্যাঁ, এটা হলো x এর মান, এটা হলো x এর মান, এটা হচ্ছে y এর মান, এটা স্ট্যান্ডার্ড সমীকরণ। এটা খুব ইজি ছিল, বাট আমরা দেখব পরে একটা এক্সারসাইজ যে আসলে কিভাবে আমরা স্ট্যান্ডার্ড সমীকরণে প্রকাশ করতে পারি। আমার কত আছে এখানে, 3 প্লাস কত আছে, 4i আছে, আর নিচে কত আছে, 3 মাইনাস i। এটা দেখে বোঝা যাচ্ছে, i থাকলেই বুঝে নিবা যে এটা হলো আমাকে এটা হচ্ছে জটিল সংখ্যা, মোস্ট কেস। তাহলে এখানে আমাদের উপরে i আছে, নিচে আছে, বাট এটা স্ট্যান্ডার্ড সমীকরণের মতো কি না, স্ট্যান্ডার্ড সমীকরণের মতো না। তাহলে আমরা এই সকল ক্ষেত্রে যেটা করব সেটা হচ্ছে নিচের যে সংখ্যাটা আছে, নিচের সংখ্যাটাকে হচ্ছে আমরা তার অনুবন্ধী সংখ্যা দিয়ে গুণ করব। এখন অনুবন্ধী সংখ্যা কি, দেখো z x প্লাস iy, এটার অনুবন্ধী সংখ্যাকে z বার বলে, সো এটাকে x মাইনাস iy হবে। মানে আমি i এর বা আমাদের ইমাজিনারি যে পার্টটা আছে সেটাকে শুধু মাইনাস দিয়ে -1 দিয়ে গুণ করব, তাহলে যেটা পাই সেটা হচ্ছে আমাদের কি অনুবন্ধী সংখ্যা। যেমন আমি যদি বলি z ইকুয়াল টু -3 প্লাস 4i, তাহলে এটা অনুবন্ধী সংখ্যা z বার ইকুয়াল টু কত হবে, দেখো -3 থাকবে, আগেরটার কোনো চেঞ্জ হবে না, জাস্ট এই i এর আগের অংশটাকে আমি -1 দিয়ে গুণ করব, তাহলে -4i, এটা হলো তার অনুবন্ধী সংখ্যা। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে আমরা অনুবন্ধী সংখ্যা দিয়ে গুণ করলে আসলে কেন হয়, এগুলো আমরা যে যখন আমরা এই নেক্সট ক্লাসে যখন প্রপার্টিগুলো পড়বো তখন দেখবো যে আমরা কোনো একটা সংখ্যাকে অনুবন্ধী সংখ্যা দিয়ে গুণ করলে সেটা একটা বাস্তব সংখ্যা হয়। তো আমি চাচ্ছি যে নিচের পার্টটা আমার যাতে বাস্তব সংখ্যা হয়ে যায়, এই জন্য অনুবন্ধী সংখ্যা দিয়ে গুণ করা, এটা আস্তে শিখে ফেলবো, সমস্যা নেই। আমরা যখন প্রপার্টি পড়বো তখন আমরা এমনিতেই বুঝে ফেলবো। তাহলে এটাকে আমরা কি দেবো, এইটার হচ্ছে অনুবন্ধী সংখ্যা দিয়ে গুণ করে দিলাম। তাহলে এখন কথা হচ্ছে নিচে যেহেতু অনুবন্ধী সংখ্যা দিয়ে গুণ করছি, এটা সেম জিনিসটা উপরে দিয়ে গিয়ে করতে হবে, ব্যালেন্স করা লাগবে, তাই না? তাহলে আমরা এখান থেকে যেটা পাইলাম, গুণ করলে কত, 3 স্কয়ার মাইনাস 1 স্কয়ার, a মাইনাস b a প্লাস b এর সূত্র, উপরে গুণ করলে কত, 9, 3 দিয়ে এটাকে গুণ করলে 3i প্লাস 4i কে 3 দিয়ে গুণ করলে 12i প্লাস 4i কে i দিয়ে গুণ করলে 4i স্কয়ার। তাহলে এখান থেকে আমরা কত পাইলাম, 9 মাইনাস
আই স্কোয়ার মান হচ্ছে -1, -1 আর মাইনাসে কি হবে প্লাস হবে, আর এখানে হবে আই স্কোয়ারের মান হচ্ছে কত -1, -1 কে 4 দিয়ে গেলে -4, -4 আর 9 এ কত হয় 5, প্লাস কত হবে 15i। ওকে, তাহলে আমরা এখানে লাগলো 10, এখানে উপরে কত 5 প্লাস 15i ইকুয়াল টু আমরা এটাকে লিখতে পারি কত 5/10 প্লাস 15/10i। ঠিক আছে, এটা x এটা y, এখন একটু ছোট করতে পারি কাটাকাটি করে, এটা হলো 1/2, 5 দিয়ে কাটলে হলো কত 3/2i। তাহলে আমাদের যে সমীকরণটা ছিল, এখানে যে সমীকরণটা ছিল, এই সমীকরণটাকে আমরা কি করলাম এখানে স্ট্যান্ডার্ড সমীকরণে প্রকাশ করছি। তাহলে এই আশা করি এই জিনিসটা আমরা বুঝতে পারলাম। ঠিক আছে, স্ট্যান্ডার্ড সমীকরণে প্রকাশ করা। তাহলে আমরা এখান থেকে যে একটু কাজ করতে পারি যে এই জিনিসগুলা কয়েকটা এক্সারসাইজ বাসায় করে ফেলবো, তাহলে মোটামুটি আমাদের আর কোনো সমস্যা নাই, কোনো এখানে সমস্যা হবে না। এখান থেকে কিছু এক্সারসাইজ করে ফেলবো, যেমন হচ্ছে আমরা (3+i 3-i) একটা আছে 2 নাম্বার 5+i আর এসে দিলাম আছে 6-i, এই দুইটা ভাষায় করব, তাহলে আমাদের মোটামুটি এটা হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা আমরা এটা এডিশনে কিছু কাজ করি। হ্যাঁ, যেমন ধরো আমাকে যদি বলে কোয়েশ্চেন করে যে এটা থেকে যে আমাদের কোয়েশ্চেন হচ্ছে এরকম যে আমাদের উপরের ম্যাটটাই যে 5+i তারপর কত 6-i এর মডুলাস আর্গুমেন্ট নির্ণয় করো, মডুলাস ও আর্গুমেন্ট নির্ণয়। তখন আমরা কি করব, এটাকে স্ট্যান্ডার্ড সমীকরণে নিব, নেওয়ার পরে হচ্ছে আমরা x এর মান জানি, y এর মান জানি, তাহলে আমাদের কি হবে প্রথমে আমরা এখান থেকে কি করব x বের করব, y বের করব, আর ইকুয়াল টু কত √(x²y²), তারপর আর্গুমেন্টের জন্য যে কোয়াড্রেন্টে পড়তেছে সেই অনুযায়ী আমরা সূত্র ফেলে দিব, তাহলে এখান থেকে থিটা ইয়া বের হয়ে যাবে। সো এই ধরনের ম্যাথ আমরা আসলে কি করতে পারবো, সমস্যা নাই। তাহলে এই ছিল আজকে আমাদের জটিল সংখ্যা নিয়ে ফার্স্ট ক্লাস, আশা করি সবাই এটা বুঝতে পারছো।